ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের দিন আমরা ক্লাসে যতটা পড়িয়েছিলাম আশা করি বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের যেটা পড়াতে চাইছি, জেনারেল টর্ক ইকুয়েশনের যে ডেরিভেশন সেইটা আজকে আমি পড়াতে চাইছি। ধরা যাক আমরা যদি একটা স্টেটর এবং রোটর কানেকশন এইভাবে আঁকি, জাস্ট একটা ওয়াইন্ডিং দিয়ে, স্টেটরের ইনার পেরিফেরিতে স্লটগুলো কাটা থাকে। ধরা যাক আমরা এখানে একটা স্লট ধরলাম, জাস্ট আমি একটা স্লটে বা এদিকে একটা স্লট এদিকে একটা স্লট দিয়ে আমি দুটো কন্ডাক্টর বসিয়ে ফ্লাক্সের ডিরেকশনটা কি হবে সেটা আমি দেখতে চাইছি। আমি সব স্লটগুলো আঁকছি। তো ধরা যাক এখানে একটা কন্ডাক্টর বসানো হলো, যেখানে কারেন্ট যাচ্ছে ডট আর এখানে ক্রস। তাহলে ফ্লাক্স লাইনটা কেমন হবে সেটা কি ল দ্বারা প্রকাশ করা যায়? এটা রাইট হ্যান্ড থাম্ব ল দ্বারা এটাকে এক্সপ্রেস করা যায়। অর্থাৎ কারেন্টটা যদি এদিক থেকে উঠে দিয়ে এদিকে এন্টার করে, এদিকে বেরোয় এদিকে এন্টার করে, তাহলে কারেন্ট ডিরেকশনটা এরকম, মানে আমার হাতের যে কার্ভ অংশটা সেই অংশটা কারেন্ট ফ্লো ডিরেকশন, তাহলে এটা হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন। এটা তুমি এইভাবেও দেখতে পারো। আবার যদি তুমি এইভাবে দেখো যে একে ঘিরে যে ফ্লাক্সটা ফ্লো করছে সেই ফ্লাক্সটাতে অ্যান্টি ক্লকওয়াইজ, আর একে ঘিরে যে ফ্লাক্সটা ফ্লো করছে সেটা ক্লকওয়াইজ, তার মানে এইদিকে এইদিকে দুটো অ্যাড হচ্ছে, তার মানে দিস ইজ দ্য ফ্লাক্স ডিরেকশন। তার মানে ফ্লাক্সের যে ভেক্টরটা আমি আঁকতে পারি সেই ভেক্টরের ডিরেকশনটা মোটামুটি এরকম। এটা যদি সেন্ট্রাল পয়েন্ট হয় তাহলে এইদিকে ফ্লাক্সটা কাজ করবে। এটাকে আমি বলছি স্টেটর ফ্লাক্স বা স্টেট বিএস। তাহলে বিএসটা কিভাবে আনলাম বুঝতে পেরেছো? যে কন্ডাক্টরটা যেভাবে এঁকেছি তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, তার মানে কারেন্টটা যে প্লেনে ফ্লো করছে তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে ফ্লাক্সটা ফ্লো করছে। এবার যদি আমি এর ভিতরে রোটরটাকে আঁকি, ধরো কিছুটা এয়ার গ্যাপ রেখে আমরা রোটরটাকে এখানে ড্র করি। এবং টর্ক প্রোডাকশনের জন্য আমি তোমাদের বলেছিলাম যে স্টেটর ফ্লাক্স এবং রোটর ফ্লাক্সের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকা দরকার। সেই অনুযায়ী আমি কন্ডাক্টরগুলোকে কিন্তু ঠিক মুখোমুখি প্লেস করছি। রোটর কন্ডাক্টরটা যেখানে প্লেস করছি আমি এখানে একটা কন্ডাক্টর প্লেস করছি এবং তার 180 ডিগ্রি অপোজিটে এখানে একটা কন্ডাক্টর প্লেস করছি। ধরা যাক এটা ডট, এটা ক্রস। তাহলে এখানে এখানে রাইট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করো তাহলে ফ্লাক্স ডিরেকশনটা এরকম হবে, অর্থাৎ এদের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে বি আর এর যে ডিরেকশন সেটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে স্টেটর ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু যে পয়েন্ট সেটা, আর এটা রোটর ফ্লাক্স। তার মানে এটাকে ম্যাগনেটিক এক্সিস বলতে পারি। এবং এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেইটাকে আমি ধরে নিলাম গামা। এখন এখানে যদি আমরা একটা এই লাইন দুটোকে যোগ করে আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, মানে এই কন্ডাক্টর দুটোকে যোগ করে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি মনে করি আমি থিটা আগে, ধরো দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি বিএস কস থিটা। আর এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এটা কারেন্টের প্লেন, তার সঙ্গে রোটর ফ্লাক্সের যে প্লেন সেটা পারপেন্ডিকুলার। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই যে রোটরে যে কারেন্টটা ফ্লো করছে, রোটর কারেন্টটাকে আমি যদি বলি, এখানে রোটর কারেন্টটাকে আমি যদি বলি আই আর, এখানে কারেন্ট ফ্লো করছে আই আর, এখানেও কারেন্ট ফ্লো করছে আই আর। তাহলে আই আর এর ডিরেকশন গুলো লক্ষ্য করো, এটা ডট এটা ক্রস।
এখন তোমরা জানো যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তাহলে সেখানে একটা টর্ক বা একটা ফোর্স তৈরি হয়। এই ফোর্সের অ্যামাউন্টটা কেমন হয়, যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যদি বি হয়, কারেন্ট যদি আই হয় এবং কন্ডাক্টরের লেন্থ যদি এল হয়, তাহলে ফোর্স ইকুয়াল টু হচ্ছে বি আই এল নিউটন। এই ইকুয়েশনটা তোমরা জানো। এখানে কোনটা কি আমি আরেকবার বলে দিই। বিটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, তাদের যে তিনটের মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট সেইটা হচ্ছে ফোর্স। তাহলে এফ ইকুয়াল টু বি আই এল নিউটন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এবং এই ডেরিভেশনটা তোমরা ইলেকট্রিক্যালের যে বেসিক্স চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে একটু দেখে নেবে। এটা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল ল। তাহলে এখানে এখানে কোনটা কোনটা কি আছে দেখে নাও। ফ্লাক্স ডেনসিটি এই যে রোটরের জন্য, রোটরের এই এক্সিস বরাবর ফ্লাক্স ডেনসিটি কত, বি কস থিটা। তাহলে আমরা যদি এখানে ফোর্সটা বার করি, এই ফোর্সটা কোন মানে কোন ল অনুযায়ী এই ফোর্সের ডিরেকশনটা ঠিক হবে, এটা কিন্তু লেফট হ্যান্ড রুল অনুযায়ী হবে। যেহেতু এটা মোটর, সেই জন্য এটা লেফট হ্যান্ড রুল অনুযায়ী হবে। সেক্ষেত্রে দেখো তুমি এখানে যদি আমরা লেফট হ্যান্ড রুলটা এইভাবে অ্যাপ্লাই করি, তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ ফ্লাক্স, ফোর ফিঙ্গার যেটা, মিডল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট, তাহলে থাম্ব যেটা সেটা হচ্ছে ডিরেকশন অফ ফোর্স। তার মানে তিনটে একজন আরেকজনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে বুঝতেই পারছো যে এটা ডিরেকশন অফ ফ্লাক্স, মানে এই কারেন্টের যে ডিরেকশন, কারেন্ট অনুযায়ী এক্সিসটা আমরা এঁকেছি বিএস কস থিটা, এটা হচ্ছে ফ্লাক্স ডিরেকশন। এখানে হলো আইআর এর যে ডিরেকশন, এটা ডট, এখানে ডট মানে কারেন্টটা উঠে আসছে, তাহলে এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে এই দিকটা হচ্ছে ফ্লাক্সের মানে ফোর্সের ডিরেকশন। তাহলে এখানে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সের ডিরেকশনটা হবে এই, এটাকে আমি বললাম এফ। সিমিলারলি আমরা যদি এই কন্ডাক্টরটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এই কন্ডাক্টরেও তো সেম ফ্লাক্স ডিরেকশন। এখন কারেন্টটা জাস্ট উল্টো, এখানে ডট এখানে ক্রস, তাহলে ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, এখানে ফোর্সটা এই দিকে কাজ করবে। তাহলে এই যে কন্ডাক্টরটা রয়েছে, এই কন্ডাক্টরে দেখো তুমি এই রোটরের ডায়ামিটার হচ্ছে ডি, রোটরের এখান থেকে এখানে ডায়ামিটারটা হচ্ছে ডি। তাহলে একটা ডি লেন্থের একটা কন্ডাক্টরের এক্সিস, তার দুদিকে দুটো আলাদা আলাদা ফোর্স অপোজিট ডিরেকশন একই ফোর্স কাজ করছে, এদিকে এফ এদিকেও এফ। তার মানে এটা একটা টর্ক প্রডিউস করছে, মানে এই ফোর্সটা রোটরটাকে কোন দিকে ঘোরাতে চাইবে, এইদিকে ঘোরাতে চাইবে। এইটাই হচ্ছে মূল ইয়েটা, ফিজিক্সটা। তাহলে এখানে বুঝতে পারছো যে এটা যদি ফোর্সের ডিরেকশন হয় তাহলে এখানে টর্ক কতটা হবে, টর্কটা হবে টিই ইকুয়াল টু কারেন্ট হচ্ছে বিএস কস থিটা, তার সঙ্গে এটা হচ্ছে ফ্লাক্স, তার সঙ্গে কারেন্ট হচ্ছে আইআর, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, তাহলে এটা হচ্ছে টোটাল ফোর্স, এবং ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা হচ্ছে টর্ক। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এখানে ডি। তাহলে এই যে টর্কের ইকুয়েশনটা আমি পেলাম, এখানে দেখো এই বিএস কস থিটাটা হচ্ছে ভেক্টর, তার মানে যে টর্কটা তুমি পাবে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো টি তাহলে বিএস কস থিটা ইনটু আইআর ইনটু এল ইনটু ডি, এই টর্ক ইকুয়েশনটা তোমরা লিখে নাও। এখন এই যে কারেন্ট যেটা রয়েছে আইআর, এই আইআরই তো অ্যাকচুয়ালি এই বিআর কে সৃষ্টি করছে, ফ্লাক্স ডেনসিটিটাকে সৃষ্টি করছে। তাহলে আইআর এর সঙ্গে বিআর এর একটা সমানুপাতিক সম্পর্ক থাকে। তার মানে আইআরটাকে আমরা লিখতে পারি যে আইআর ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইনটু বিআর, বা উল্টোও লিখতে পারবো। তুমি যদি এইভাবে লেখো বিআর সমান সামথিং কনস্ট্যান্ট ইনটু কে ড্যাশ ইনটু আইআর, সেটাও লিখতে পারবো। মানে এই বিআর এবং আইআর এরা একে অপরের সঙ্গে প্রপোর্শনাল, তার মানে আইআর এর জায়গাতে তুমি ওই কনস্ট্যান্টটা লিখতে পারো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, বিএস কস থিটা ইনটু কে বিআর, আর এল এবং ডি এ দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, এই দুটোকে আমি কে ওয়ান ধরলাম। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এখানে ধরো এটা কে কে ধরেছি, এখানে কে ওয়ান ধরেছি, তার মানে টোটালটাই একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা যদি আমি কে ড্যাশ ধরি, এটা ধরো কে ড্যাশ, এটা কে ডবল ড্যাশ ধরি, তাহলে আরো সুবিধা হবে। তাহলে কে ড্যাশ এবং কে ওয়ান এই দুজনের গুণফল হচ্ছে কে, এটা হলো বিএস কস থিটা, আর তার সঙ্গে এখানে রয়েছে বিআর।
তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম হবে বিআর বিএস কস থিটা। তাহলে এটা হচ্ছে টোটাল টর্কের ইকুয়েশন। তাহলে টর্কটাকে কন্ট্রোল করছে কে কে? রোটর ফ্লাক্স, স্টেটর ফ্লাক্স, এবং থিটাটা হচ্ছে তোমার রোটর কারেন্টের যে এক্সিস তার সঙ্গে স্টেটর ফ্লাক্সের যে অ্যাঙ্গেল, সেটা হলো থিটা। তাহলে এইটাকে যদি আমরা ক্রস প্রোডাক্টের আকারে লিখি, তোমরা জানো যে ভেক্টরের দু রকমের প্রোডাক্ট হয়, একটা হলো ক্রস প্রোডাক্ট আর একটা হলো ডট প্রোডাক্ট। এই জায়গাটা আমি তোমাদের আগের দিনে একটু দেখে আসতে বলেছিলাম যে ধরো দুটো ভেক্টর আছে এরকম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এ ইন্টু বি যদি হয়, এটা ধরো এদের মধ্যে অ্যাঙ্গেল এ আর বি এর মধ্যে, তাহলে এ ভেক্টরের সঙ্গে যদি বি ভেক্টরের আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে সেটা হবে এ বি সাইন থিটা। এবং এটা কিন্তু একটা ভেক্টোরিয়াল কোয়ান্টিটি, মানে এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই থাকে, এবং তার ডিরেকশনটা হবে এই যে দুটো ক্রস প্রোডাক্টের ফলে যে নতুন ভেক্টরটা পাওয়া গেল, সেই ভেক্টরের যে ডিরেকশন হবে সেটা কিন্তু এ থেকে বি এর দিকে হবে। অর্থাৎ এ এবং বি এই দুটো ভেক্টর মিলে যে প্লেনটা তৈরি করেছে, সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে এই এ ক্রস বি এই ভেক্টরটা থাকবে। তাহলে ক্রস প্রোডাক্টের নিয়মটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, যে দুটো ভেক্টর যদি এরকম থাকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে এই দুজনের যদি ক্রস প্রোডাক্ট করি তার ইকুয়েশনটা এরকম দাঁড়াবে এ বি সাইন থিটা। থিটাটা কোনটা? থিটাটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এবং এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। আমি শুধু এর ম্যাগনিটিউডটা লিখেছি, এর সঙ্গে যদি তুমি একটা ইউনিট ভেক্টরকে গুণ করো তাহলে টোটালটাই একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। এবং সেই ভেক্টর মানেই তো তার একটা ডিরেকশন থাকবে। সেই ডিরেকশনটা কোন দিকে হবে? সেই ডিরেকশনটা হচ্ছে যে এই দুটো ভেক্টর, যে দুটো কম্পোনেন্ট ভেক্টর যাদেরকে তুমি মাল্টিপ্লাই করেছো, সেই কম্পোনেন্ট ভেক্টর দুটো যে প্লেন তৈরি করেছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে এটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে এক্স ওয়াই প্লেন এরা দুজন মিলে তৈরি করেছে, তাহলে জেড প্লেন বরাবর মানে এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমার এই এ ক্রস বিটা কাজ করবে। এবং তার ডিরেকশনটা হচ্ছে এ থেকে বি এর দিকে, মানে যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্সটা এ থেকে বি এর দিকে কাজ করবে। তাহলে এখানে দেখো, এখানে যেভাবে আমরা করেছি তাতে এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখতে পারি, এই কস থিটাটাকে আমরা লিখতে পারি যে থিটা মানেটা কি? এখানে টোটাল যদি ধরো ডেল্টা, যেটা ডেল্টাটাকে আমরা লিখতে পারি 90 প্লাস থিটা। তাহলে থিটা সমান কত? ডেল্টা মাইনাস 90 ডিগ্রি। সেটা যদি তুমি এখানে বসাও, তাহলে কে বিআর বিএস কস 90 মাইনাস ডেল্টাও লিখতে পারো, ডেল্টা মাইনাস 90ও লিখতে পারো, একই ব্যাপার। কসের তো প্লাস মাইনাস কিছু যায় আসে না। তাহলে কে বিআর বিএস সাইন, এটা ডেল্টা নয়, এটা গামা, সাইন গামা। তাহলে কে বিআর বিএস সাইন গামা। তাহলে যে টর্কটা আমরা পেলাম, সেই টর্ক, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক টিই, এটাকে আমরা লিখতে পারি কে বিআর ক্রস বিএস, তাহলে ক্রস প্রোডাক্ট। তাহলে বোঝা যাচ্ছে যে বিআর হচ্ছে তোমার রোটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আর বিএস হচ্ছে স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই দুটো ফিল্ডের মধ্যে যে ক্রস প্রোডাক্ট, সেখান থেকে আমার টর্কটা প্রডিউস হচ্ছে, এবং তার ডিরেকশনটা হচ্ছে বিআর টু বিএস। তার মানে টর্কটা কাজ করবে এইদিকে। তাহলে এখানেও তো তুমি তাই দেখলে, এখানে এইদিকে ফোর্স ছিল, এইদিকে ফোর্স ছিল, তার মানে এটা রোটরটাকে এইদিকে ঘোরাতে চাইছিল। এখানেও তাই, বিআর এবং বিএস এর যদি ক্রস প্রোডাক্ট করো, তাহলে বিআর থেকে বিএস এর দিকে তোমার টর্কটা কাজ করবে। তার মানে এটা অ্যাকচুয়ালি এইদিকে ফ্লো করবে, মানে রোটরটার ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম ভাবে তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে মেন ফিজিক্স, তোমার দুজনের ক্রস প্রোডাক্ট করে টর্কটাকে পাওয়া যায়। এই জায়গাটাতে আমি পৌঁছতে চাইছিলাম। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে টর্ক প্রোডাকশন করতে গেলে তার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য রোটর, অ্যাট দ্য সেম টাইম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য স্টেটর, এই দুটোর আলাদা আলাদাভাবে উপস্থিতি থাকতে হবে। এবং যদি স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, কারণ তো যখন তুমি 3 ফেজ কানেকশন দেবে স্টেটরে, তখন সেখানে অটোমেটিক্যালি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে যাবে। কিন্তু রোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ততক্ষণ পর্যন্ত ডেভেলপ করবে না যতক্ষণ পর্যন্ত না রোটরে কারেন্ট ফ্লো করছে। সেই জন্য অ্যাট এনি কস্ট রোটরে তোমাকে কারেন্ট ফ্লো করাতে হবে, তার জন্য রোটর কন্ডাক্টরটাকে ক্লোজ করা দরকার। তাহলে রোটর কন্ডাক্টর যতক্ষণ ওপেন থাকবে
ততক্ষণ পর্যন্ত স্টেটর থেকে যতই ইন্ডাকশন হোক, স্টেটরের ফ্লাক্স যতই ইনডিউসড হয়ে রোটরে আসুক এবং রোটর পোল ক্রিয়েটেড হোক, কোনো টর্ক কিন্তু প্রডিউস হবে না আনটিল এন্ড আনলেস রোটর কারেন্ট ফ্লোজ। এই জায়গাটাই কিন্তু গত ক্লাসে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে স্টেটর থেকে ফ্লাক্স আসছে রোটরে, তার ফলে এখানে পোল ইনডিউসড হচ্ছে, এখানে যদি এন হয় এখানে এস হচ্ছে, সবকিছুই হবে, রোটর থেকেও ফ্লাক্স ক্রিয়েটেড হবে, কিন্তু কোনো টর্ক প্রোডাকশন হবে না। তাহলে টর্ক প্রোডাকশন করতে গেলে এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করতে হবে, এবং সেটা করতে গেলে তিনটে ফেজেই তোমাকে কারেন্ট ফ্লো করাতে হবে, এবং সেটা তখনই হবে যদি রোটর কন্ডাক্টরটা পুরোপুরি একটা ক্লোজ ওয়াইন্ডিং হয়। সেই জন্য রোটর টার্মিনালগুলোকে তোমাকে আইদার শর্ট করতে হবে, অথবা স্লিপিং মোটর যদি হয় তাহলে স্টার্টিং কন্ডিশনে তোমাকে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করতে হবে। আর রেজিস্ট্যান্স ছাড়া যদি কানেক্ট করো, তুমি ডাইরেক্ট শর্ট সার্কিট করে দাও স্লিপ রিংয়ে, তাতেও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। আমরা রেজিস্ট্যান্স যেটা লাগাই সেটা মূলত স্টার্টিং টর্কটাকে ইমপ্রুভ করার জন্য, এছাড়া অন্য কোনো কাজ নেই। এনিহাও তোমাকে সার্কিটটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করলে তবে কিন্তু এখানে কারেন্ট ফ্লো করবে রোটরে, তবেই কিন্তু এই বিআর প্রডিউস হবে। আর বিআর যতক্ষণ প্রডিউস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কিন্তু তৈরি হবে না। তাহলে টর্কের এই যে ইকুয়েশন, দিস ইজ ভেরি ভেরি ভাইটাল। এখানে আরো একটা জিনিস শিখবার আছে, সেটা হলো যে এখানে দেখো কন্ডাক্টর গুলোকে আমরা কিভাবে প্লেস করেছি। এখানে বিএস যে প্লেনে অবস্থান করছে বা বিআর যে প্লেনে অবস্থান করছে সেটা বেসিক্যালি এই ব্ল্যাকবোর্ডের প্লেন। এলটাকে কিন্তু তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকতে হবে, কারণ তুমি যদি এখানে লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো তাহলে দেখো লেফট হ্যান্ড রুল হতে গেলে তোমাকে কি হতে হবে, তোমাকে এইদিকে তোমার বিএস কাজ করছে, বিএস কস থিটা, বিএস কস থিটাটাই হচ্ছে রোটর কন্ডাক্টরের উপর প্রযুক্ত ফিল্ড। তো বিএসটা তো অ্যাকচুয়ালি এখানে আছে, তাহলে এইখানকার কন্ডাক্টরের উপর যদি আমি টর্ক ক্যালকুলেট করতে যাই বা ফোর্স ক্যালকুলেট করতে যাই, তাহলে তো এইটা নিয়ে কাজ হবে না, এর কম্পোনেন্টটা নিতে হবে, কারণ এখানে এর যে কম্পোনেন্টটা কাজ করছে সেইটা নিয়ে আমাকে কাজটা করতে হবে। তাহলে এইটা যদি বিএস কস থিটা ডিরেকশন হয়, তার সঙ্গে কিন্তু এই কন্ডাক্টরটাকে যেখানে কারেন্টটা ফ্লো করছে তাকে কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে, অর্থাৎ ফ্লাক্সের ডিরেকশন এবং কন্ডাক্টরের ডিরেকশন পরস্পর পারপেন্ডিকুলার হতে হবে। এই কারণেই কিন্তু রোটরটাকে সিলিন্ড্রিক্যাল করা হয় এবং সিলিন্ডারের এই লম্বা বরাবর কন্ডাক্টরগুলোকে প্লেস করা হয়। একটা ছেলে আমাকে প্রশ্ন করছিল যে আমরা যদি ল্যামিনেশনগুলোকে এরকম যেরকম কাটি আমরা সেইভাবে না কেটে আমরা যদি এরকম লম্বাভাবে কাটতাম ল্যামিনেশনগুলো কিভাবে কাটি তুমি বুঝতে পারছো? ধরো আমরা একটা সিলিন্ডার, এটা যদি একটা সিলিন্ডার হয় তাহলে ল্যামিনেশনগুলোকে আমরা এইভাবে কাটি, কিন্তু ওর প্রশ্নটা যেটা ছিল যে আমরা ল্যামিনেশনগুলোকে যদি এইভাবে কাটতাম স্লাইস করে, এইভাবে লম্বি স্লাইস করতাম, তাহলে কি কোনো ক্ষতি হতো? এইভাবে না করে ক্ষতি এটাই হতো যে এইরকম ভাবে কাটার ফলে আমরা যে স্লটগুলোকে যে প্লেস করছি সেই স্লটগুলো পরপর রাখলে কি হচ্ছে, স্লটগুলো এরকম লম্বা বরাবর সজ্জিত হচ্ছে, সেখানে কন্ডাক্টরটাকে আমরা লম্বা বরাবর প্লেস করতে পারছি, লেন্থ বরাবর, ওই সিলিন্ডারের লেন্থ বরাবর। তাহলে সিলিন্ডারের লেন্থ বরাবর কন্ডাক্টরটা রাখলে কি হচ্ছে, ফ্লাক্সটা যখন উপর থেকে নামছে তখন তার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, যার ফলে কিন্তু টর্কটা প্রডিউস হচ্ছে। আর যদি তুমি এইভাবে কাটতে তাহলে স্লটগুলো তো অন্যভাবে প্লেস হতো, সেক্ষেত্রে কন্ডাক্টরগুলোকে রাখতে হতো এইভাবে, তখন ফ্লাক্সও যে ডিরেকশনে নামতো কন্ডাক্টরও সেইভাবেই থাকতো, তাহলে কিন্তু তারা প্যারালাল হয়ে যেত এবং সেক্ষেত্রে কোনো রকম ফোর্স প্রডিউস হতো না। তাহলে কন্ডাক্টরকে কিভাবে প্লেস করতে হবে একটা মোটরে, এই জায়গাটা কিন্তু বুঝবার আছে। সেটা সবসময় ফ্লাক্স যেদিকে নামছে, যে প্লেনে ফ্লাক্সটা নামছে বা যে ডিরেকশনে ফ্লাক্সটা নামছে তার সঙ্গে কিন্তু কন্ডাক্টরের লেন্থটাকে তোমাকে 90 ডিগ্রিতে রাখতে হবে, তবে কিন্তু তুমি ম্যাক্সিমাম ফোর্সটাকে ডেভেলপ করাতে পারবে। তুমি যদি কন্ডাক্টরটাকে তার সঙ্গে প্যারালাল এইভাবে রাখো, অর্থাৎ সিলিন্ডারের যে ডায়ামিটার সেই বরাবর কন্ডাক্টর প্লেস করো বুঝে তাহলে কিন্তু সেখানে কোনো রকম ফোর্স তৈরি হবে না, তার মানে কন্ডাক্টরটাকে তোমাকে এইভাবে রাখতে হবে। তাহলে বুঝতেই পারছো যে ল্যামিনেশনকে কখনোই এইভাবে কাটা সম্ভব নয়, এইভাবে কাটা গেলে অ্যাকচুয়ালি কোনো ফোর্স তৈরি হবে না, কাটা যেতেই পারে কিন্তু কাটা গেলেও এইভাবে যদি মেশিনকে আমি বিল্ড আপ করি তাহলে কিন্তু সেখানে কোনো ফোর্স তৈরি হবে না এবং মোটর ঘুরবে না, যতই ফ্লাক্স থাকুক আর যতই কারেন্ট থাকুক কোনো রকম ফোর্স তৈরি হবে না। তাহলে ফ্লাক্সের সঙ্গে কারেন্টকে পারপেন্ডিকুলার হতে হবে, এই জায়গাটা যেন পরিষ্কার থাকে। আর আমরা আরেকটা প্রবলেম হবে যেটা, এই লম্বাভাবে যদি কাটো তাহলে এখানে যে তোমার এডি কারেন্ট লস, তাহলে তো সেটা পুরো সিলিন্ডার বরাবরই ফ্লো করছে, তাতে এডি কারেন্ট লসকে কিন্তু তুমি খুব একটা ইফেক্টিভলি রিডিউস করতে পারবে না। তুমি এইভাবে কাটার ফলে কি হচ্ছে, এই ল্যামিনেশনের সঙ্গে তার পাশের ল্যামিনেশন, তার পাশের ল্যামিনেশন, তার পাশের ল্যামিনেশন কেউই তো কানেক্টেড না, যার ফলে এডি কারেন্টটা কিন্তু এই ছোট ছোট ল্যামিনেশন গুলোর মধ্যে সার্কুলার ওয়েতে ঘুরতে বাধ্য হচ্ছে, টোটাল সিলিন্ডারটাকে কিন্তু পাচ্ছে না একবারে। কিন্তু যদি লম্বাভাবে ল্যামিনেশনটা কাটো তাহলে কিন্তু পুরো সিলিন্ডারটাকে একবারেও পেয়ে যাবে, তাতে কিন্তু এডি কারেন্ট লসকে তুমি খুব একটা মিনিমাইজ করতে পারবে না। তাহলে ওই ছেলেটির প্রশ্নটা কিন্তু বুঝবার আছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন
যে ল্যামিনেশন গুলোকে আমরা এইরকম ভাবে কাটছি লম্বভাবে, কিন্তু এটা এইরকম লেন্থ ওয়াইজ কেন কাটি না, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কন্ডাক্টর প্লেসিং এর ক্ষেত্রে একটা সমস্যা হবে। অ্যাট দ্য সেম টাইম তোমার কোনো ফোর্স কিন্তু প্রডিউসড হবে না, এবং এডি কারেন্ট লসকেও তুমি কোনো রকম রিডিউস করতে পারবে না। তাহলে টর্কের এই ইকুয়েশনটা ভালো করে বুঝে নাও তোমরা। এর সঙ্গে আমি আর একটা জিনিস আজকে অ্যাড করব, সেটা হলো আসলে এইগুলো আমি কেন পড়াচ্ছি, এইগুলো হয়তো এত ডেপথে তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এইগুলো জানা থাকলে তোমাদের পরবর্তীকালে যখন সিনক্রোনাস মেশিন পড়বে তখন কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। কারণ সিনক্রোনাস মেশিনের অনেক বিহেভিয়ারই ইন্ডাকশন মোটরের সঙ্গে মিল আছে। এই জন্য এই জায়গাগুলো যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে সিনক্রোনাস মেশিন পড়াটা খুব সহজ হবে। কারণ তা নাহলে কিন্তু সিনক্রোনাস মেশিন খুব ডিফিকাল্ট মেশিন, মানে আন্ডারস্ট্যান্ড করাটা ভেরি ডিফিকাল্ট। তাহলে টর্কের যে ইকুয়েশনটা আমরা পেলাম একটু আগেই, সেটা আমি একবার লিখে নিই এখানে। সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ইকুয়াল টু কে বিআর ক্রস বিএস। এখন বিএস এবং বিআর কে আমরা যদি এইভাবে আঁকি, এখানে আর আমি ওই স্টেটর রোটর এগুলো আঁকছি না, জাস্ট ভেক্টর গুলোকে আঁকছি। তাহলে বিএস বিআর, এদিকে যদি তুমি প্যারালোগ্রাম ল অনুযায়ী অ্যাড করো তাহলে রেজাল্ট্যান্টটা পাবে বি নেট, এবং এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আমরা ধরেছিলাম গামা, আমি এই অ্যাঙ্গেলটা ধরলাম ডেল। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক টর্কে এখানে যদি আমরা লিখি, ধরো বি নেট মানে কি, বি নেট মানে হচ্ছে এই বিএস এবং বিআর এর যোগফল, বিআর প্লাস বিএস। তাহলে বিএস সমান কি লিখতে পারো, বিএস সমান লিখতে পারো বি নেট মাইনাস বিআর। এই ইকুয়েশনটা নিয়ে যদি এখানে বসিয়ে দাও তাহলে টর্কের ইকুয়েশনটা কি পাবে, টর্কটা হবে কে বিআর ক্রস বি নেট মাইনাস বিআর। ভেক্টর সাইন গুলো কিন্তু দিতে হবে। তাহলে কে বিআর ক্রস বি নেট মাইনাস কে বিআর ক্রস বিএল। এবং আমি আগেই তোমাদের বলেছি যে ক্রস প্রোডাক্ট মানে হলো ধরো এ ক্রস এ, দুটো একই ভেক্টরের আমি ক্রস প্রোডাক্ট করছি, তাহলে তাদের মধ্যে তো কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এটা কি হবে, এ ইন্টু এ মানে এগুলো ম্যাগনিটিউড, তার সঙ্গে সাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম টু। তো যেহেতু এই দুটো একই ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তারপর সাইন 0, তার মানে একই দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে সেটা শূন্য হবে। তাহলে বিআর ক্রস বিআর এটা আসলে 0, তাহলে দাঁড়ালোটা কি, দাঁড়ালো হচ্ছে বিআর ক্রস বি নেট। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে বি নেটের সঙ্গে বিআর এর অ্যাঙ্গেল হচ্ছে তোমার ডেল্টা। তাহলে দেখো এটা ক্রস প্রোডাক্টটা যেহেতু বি নেটের সঙ্গে বিআর এর হচ্ছে, বিআরটা আগে আছে বি নেটটা পরে আছে, ক্রস প্রোডাক্টে কিন্তু এরকম অর্ডারকে উল্টো পাল্টা দেওয়া যায় না। তুমি যদি মনে করো যে বি নেটটা আগে লিখবে বিআরটা পরে লিখবে তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে, তাহলে কিন্তু ক্রস প্রোডাক্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যাকে তুমি আগে লিখছো সেখান থেকে যাকে তুমি পরে লিখছো সেই দিকে কিন্তু টর্কের ডিরেকশনটা হবে। তাহলে এখানে যদি তুমি ওলটপালট করে দাও, বি নেটটাকে আগে লিখে বি নেট বি আরটাকে পরে লিখো, তাহলে কিন্তু টর্কের ডিরেকশন উল্টে যাবে। এই জায়গাটা তোমরা সতর্ক থাকবে, মানে আমি যে অর্ডারটা মেনটেন করেছি সেই অর্ডারে তোমাকে রাখতে হবে, তাহলে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি আর বি নেট এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার সাইন ডেল্টা। তাহলে এইটা হচ্ছে টর্কের ইকুয়েশন, এটাকে আমি বলতে পারি টর্কের ম্যাগনিটিউড, ইলেকট্রোম্যাগনেটিক টর্কের ম্যাগনিটিউড। দিস ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি তোমাদের ভালো করে মনে রাখার জন্য বলছি। এই ডেরিভেশনটা আমি এখানে করে দিলাম, পরে আমি এই ডেরিভেশনটা ধরে নেবো যে তোমরা জানো, এই ডেরিভেশন হয়তো আমি এখানে আসবো। যেহেতু এখানে এই টোটাল জিনিসটা এই ডেল্টা অ্যাঙ্গেলের দ্বারা নির্ধারিত হচ্ছে, বিআর এবং বি নেট এগুলোর মোটামুটি ধরো একটা রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট বি নেটটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, বিআরটা হচ্ছে রোটর ফ্লাক্স। তার মানে যতক্ষণ না রোটর কারেন্টের বিশাল কোনো পরিবর্তন আসছে বিআর এর মধ্যে খুব একটা ভ্যারিয়েশন আসবে না। কিন্তু যদি তুমি লোডিং চেঞ্জ করো, অর্থাৎ মেশিনে যদি বেশি লোড দাও, তাহলে কি হবে, এই ডেল্টা অ্যাঙ্গেলের পরিবর্তন হবে। ডেল্টা অ্যাঙ্গেলের পরিবর্তন হলেই টর্কটা কিন্তু তোমার পাল্টে যাবে।
তার মানে যত লোড দেবে তত মেশিনকে তো বেশি বেশি লোড, সেই লোডটাকে ক্যারি করার জন্য বেশি টর্ক ডেভেলপ করতে হবে। তার মানে ইন্ডাকশন মোটরে যত লোড চাপাবে, লোডটা তো কি ধরনের লোড? মেকানিক্যাল লোড। সেই মেকানিক্যাল লোড যত তুমি রোটরের উপর অ্যাপ্লাই করবে, ততই কিন্তু ওই মেশিনকে বেশি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ করতে হবে। এবং সেই টর্কটা ডেভেলপ করতে গেলে তাকে কোনটা চেঞ্জ করতে হবে? সে কিন্তু এই ডেল্টাটা চেঞ্জ করবে, ডেল্টাটা বাড়াবে, ডেল্টাটা বেড়ে যাবে। ডেল্টাটা বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলেই কিন্তু তোমার টর্কটা বেশি উৎপন্ন হবে। এই জন্য ডেল্টাটাকে বলা হয় টর্ক অ্যাঙ্গেল। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এই জায়গাটা কিন্তু মানে সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রেও এই একই জিনিস। এটা আমরা যখন ওখানে পড়বো তখন তুমি দেখতে পাবে এই ডেল্টা অ্যাঙ্গেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন সিনক্রোনাস মেশিনের প্যারালাল অপারেশন বা লোডিং এই জিনিসগুলো পড়ানো হবে, তখন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানে এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এই ইন্ডাকশন মোটর এবং সিনক্রোনাস মোটর বলো বা জেনারেটর বলো, এই জায়গাগুলো কিন্তু সিমিলার টাইপের ইকুয়েশন। সেই জন্য এই ডেরিভেশনটা আমি করে দিলাম, এটা ভালো করে মনে রাখবে। যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় সেটা জিজ্ঞেস করবে। কিন্তু এই জিনিসগুলো আমি আবারও তোমাদের বলছি, এগুলো কিন্তু একটু হার্ড। এবং এখানে একটা ভেক্টর শুনছি, এই জিনিসগুলো একটু হার্ড, এবং এই জিনিসগুলো তোমরা ভালো করে স্টাডি করবে। যদি কোনো ডিফিকাল্টি থাকে আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু এগুলোর মধ্যে না ঢুকলে তুমি কিন্তু মেশিনের ইনডেপথ নলেজটা তৈরি করতে পারবে না। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে একবারেই সম্ভব হচ্ছে না বা খুব কঠিন লাগছে, তারা এই ভিডিওগুলো যেগুলো দেখবে তোমার অ্যাডভান্স বলে লেখা আছে, সেই ভিডিওগুলোকে অফ করে তোমরা অন্য ভিডিওতে চলে যাবে। কারণ কঠিন লাগলে তখন আবার মুশকিল। সেই জন্য আমি বলবো যে এই অ্যাডভান্স ভিডিওগুলো আমি করছি যারা একটু বেশি ডেপথে গিয়ে শিখতে চাইছো তাদের জন্য। তাহলে আজকের ক্লাস এইটুকুই, আমরা নেক্সট ক্লাসে আবার অন্য জায়গাতে যাবো। থ্যাংক ইউ।